ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের সক্ষমতায় বিস্মিত ট্রাম্প। বাগদাদের গ্রিন জোনে ড্রোন মিসাইল নিক্ষেপ। কেবল ইরানের শত্রুদের জন্য বন্ধ হরমুজ প্রণালী, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের নৌজোটে যোগ দেওয়ার আহ্বান উপেক্ষা করে তেহরানের সাথে বনিবনায় এশিয়া ইউরোপের বিভিন্ন দেশ। আফগানিস্তানের একটি মাদক নিরাময় হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত 400, আহত আরও 250, স্থানীয় আফগানদের ক্ষোভ। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিলেন তিনি। তেল আবিবের হামলায় তার প্রাণহানির বিষয়টি দাবি করে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এখনও নিশ্চিত করেনি তেহরান। এর আগে আলী লারিজানিকে অবস্থান লক্ষ্য করে হামলার খবর উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির পর ইরানের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ছিলেন আলী লারিজানি। দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্বেও ছিলেন তিনি। 3 দফায় সামলেছেন পার্লামেন্টের স্পিকারের পদ। লারিজানির নেতৃত্বেই 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6 পারমাণবিক শক্তিধর দেশের সাথে চুক্তি করতে সক্ষম হয় ইরান। ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। এদিকে ইরাকে মার্কিন দূতাবাসের ড্রোন রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। হামলা হয়েছে কাতার, আমিরাত এবং সৌদি আরবেও। অন্যদিকে ইরান জুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে ইরানের ড্রোন। কাউন্টার রকেট, আর্টিলারি ও মর্টারের সমন্বয়ে তৈরি এই সিস্টেম মুহূর্তেই সেন্সরের সাহায্যে ধ্বংস করতে পারে ড্রোন, রকেট কিংবা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দূতাবাস ভবনে রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরও এয়ার ডিফেন্স ভেদ করে ইরাকের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মাঝে পাল্টাপাল্টি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয় সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি ভবন। এতে প্রাণ হারান 4 জন। জবাবে রাজধানী গ্রিন জোন এবং মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালায় ইরানপন্থী যোদ্ধারা। হামলায় আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। অঞ্চলটিতে বেশ কিছু ইউরোপীয় দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল রয়েছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভিযানের পর থেকে পাল্টা জবাব দিচ্ছে আইআরজিসি। এবার এই ইস্যুতেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানি বাহিনীর পাল্টা প্রতিরোধের সক্ষমতায় তিনি বিস্মিত। শুরু থেকেই ইরানকে কোণঠাসা করার দাবি জানালেও এবারে অবস্থান থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 সপ্তাহে দেখুন, তাদের মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে হামলা চালানোর কথা ছিল না। হাজার হাজার মিসাইল ছোড়া হয়েছে, কেউ ভাবতেও পারেনি। আমরা বিস্মিত। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 57 দফায় ইসরায়েল ও মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে মিসাইল, ড্রোনের হাইব্রিড হামলা চালায় আইআরজিসি। জেরুজালেমে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। পশ্চিম তীর ও তেল আবিবে ভূপাতিত করা হয় কিছু মিসাইল। কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদ এয়ারবেজে হামলা চালায় ইরান। কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দেশটির এক শিল্প এলাকায়। আইআরজিসির ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব ও আমিরাতও। আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ গেছে এক পাকিস্তানি নাগরিকের। হামলা হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্ক। এদিকে মঙ্গলবার ভোররাত থেকে সিরিজ বোমা বিস্ফোরণের শিকার রাজধানী তেহরান। টানা মিসাইল হামলা হয়েছে বিভিন্ন এলাকায়। শহরটির পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিভাগের একটি ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক হতাহত হন।
আমাদের পাইলটরা ইরানের সার্বক্ষণিক হামলা চালাচ্ছে। গেল 24 ঘন্টায় আইআরজিসির নৌবাহিনীর হেডকোয়ার্টারে আঘাত করেছি। তেহরানের প্রাণকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ডেভেলপমেন্ট সেন্টার ধ্বংসের মাধ্যমে তাদের স্যাটেলাইট দিয়ে হামলার সক্ষমতা কমিয়েছি। বাসিস ফোর্সের ওপরেও হামলা অব্যাহত রয়েছে। এর আগে সিরাজ, তাবরিজ ও খারাত শহরে বড় পরিসরে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। টার্গেট করা হয় বহু সামরিক স্থাপনা। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 90% কমানোর দাবিও করা হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরাকে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদর দফতরে 2টি বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী। রাজধানী বাগদাদের জাদরিয়ায় এই হামলা চালানো হয়। এ সময় 2টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় নিহত হয়েছে অন্তত 4 জন, আহত বেশ কয়েকজন। হামলায় ধ্বংস হয়েছে সদর দফতরের ভবনটি। রয়টার্স ও আল জাজিরার সূত্র 2টি বিস্ফোরণই নিশ্চিত করেছে। যুদ্ধের শুরু থেকেই ইরানের হয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। হামলার পরপরই বাগদাদের মার্কিন দূতাবাসে পাল্টা ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলসেনাদের অভিযান আরও জোরদার করার দাবি করেছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এই কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। রাতভর দেশটির রাজধানী বৈরুতে বিমান হামলা চালায় আইডিএফ। হামলা চালানো হয় হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায়। তবে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও হামলার তথ্য পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার আরও একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। তাতে দেখা যায় দক্ষিণ লেবাননে অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে বেশ কিছু ট্যাঙ্ক, সাঁজোয়া যান আর অতিরিক্ত সেনা। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় লেবাননের অভ্যন্তরে আরও বেশি এলাকায় মোতায়েন করা হবে তাদের। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে অন্তত 200 মার্কিন সেনা আহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের 7 দেশে হামলার শিকার হয়ে আহত হয়েছে এই সেনারা। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি বেশিরভাগের আঘাতই গুরুতর নয়। এর মধ্যে চিকিৎসা শেষে 180 সেনা আবারও কাজে ফিরেছে বলেও জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। গত 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরুর পর এ পর্যন্ত প্রাণ গেছে 13 মার্কিন সেনার। হরমুজ প্রণালী খোলাই রয়েছে, তবে কেবল ইরানের শত্রুদের জন্য বন্ধ এটি। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নিশ্চিত করেছেন তাদের অনুমতি সাপেক্ষে অনেক দেশের জাহাজই পারাপার করছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। পারস্য উপসাগরে ডোনাল্ড ট্রাম্পের নৌজোটে যোগ দেওয়ার আহ্বান উপেক্ষা করে তাই তেহরানের সাথে বন্দোবস্ত করছে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশ। সোমবার ভারতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে এলপিজি পরিবাহী ট্যাঙ্কার শিভালিক। চলমান উত্তেজনার মধ্যেই যা পাড়ি দিয়ে এসেছে বহুল আলোচিত হরমুজ প্রণালী। শিভালিক ছাড়াও গত শনিবার হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে ভারতের পতাকাবাহী আরেকটি জাহাজ নন্দা দেবী। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে সামরিক অভিযান পরিচালনায় ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে চলেছে একের পর এক দেশ। উল্টো প্রণালী ব্যবহারে ইরানের সাথেই বন্দোবস্ত করছে তারা। কেবল ভারত নয়, পাকিস্তান, তুরস্কের জাহাজও সম্প্রতি পাড়ি দিয়েছে হরমুজ প্রণালী। ইরানের মিত্র চীনের জন্য এই রুট খোলা ছিল বরাবরই। ফ্রান্স ও ইতালিও আলোচনা করছে তেহরান প্রশাসনের সাথে। এমন সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীও নিশ্চিত করেছেন হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার অনুমতি পাচ্ছে অনেক দেশই। হরমুজ প্রণালীতে প্রবেশের জন্য অন্যান্য দেশের কাছে সহায়তা চাইছে আমেরিকানরা। আমাদের দিক থেকে বলতে পারি হরমুজ খোলাই রয়েছে। এটা কেবল শত্রুদের জন্য বন্ধ, অন্যায্য আগ্রাসনকারী এবং তাদের মিত্রদের জন্য। হরমুজ প্রণালী ঘিরে অভিযান পরিচালনায় নৌজোট গড়ে তোলার আহ্বানে সাড়া না মেলায় হতাশ, ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। কেউ কেউ আগ্রহী ছিল, কেউ কেউ নয়। এমন কিছু দেশ যাদের আমরা বছর পর বছর নানাভাবে সহায়তা করেছি, ভয়াবহ আক্রমণ থেকে রক্ষা করেছি। এমন দেশ আছে যেখানে আমাদের 45,000 সেনা মোতায়েন আছে। 40 বছর ধরে তাদের সুরক্ষা দিয়েছি, আর এখন সামান্য বিষয়েও যুক্ত হতে চাইছে না। জানলাম আমরা তাদের সুরক্ষা দেব এবং আমাদের প্রয়োজন হলে তাদের পাওয়া যাবে না। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়ার পর
সবশেষ হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেভাল মিশনে যোগ দেওয়ার প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডরোথি থার্স্টিন, যমুনা নিউজ। ইরানে হামলা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠিয়েছে উপসাগরীয় কয়েকটি আরব দেশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে করা হয়েছে এমন দাবি। বেশ কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স দাবি করেছে তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত হামলার পক্ষে অবস্থান দেশগুলোর, যাতে ভবিষ্যতে দেশটি আর তেল সরবরাহ সহ মধ্যপ্রাচ্যের বাণিজ্যের জন্য হুমকি হতে না পারে। একই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে পাল্টা চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ। চিরবৈরী দেশ দুটির ব্যাপক হামলা সত্ত্বেও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ইসরায়েল ছাড়াও তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনা। তেহরানের বিরুদ্ধে মার্কিন ঘাঁটি ছাড়াও দেশগুলোর বন্দর, বিমানবন্দর, জ্বালানি স্থাপনা সহ বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উঠেছে। ইরানের মিসাইল ড্রোন ঠেকালেও এখন পর্যন্ত যুদ্ধে সরাসরি জড়ায়নি কোনো আরব দেশ। সরাসরি নিজেরা হামলা না চালালেও যুক্তরাষ্ট্রকে নাকি যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি উপসাগরীয় দেশ। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযানের পক্ষে অবস্থান তাদের। এক প্রতিবেদনে এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনকে যুদ্ধ শুরু করতে না বললেও এখন দেশগুলো চাইছে না মাঝপথে থেমে যাক ট্রাম্প। মূলত ভবিষ্যতে যাতে তাদের তেল বাণিজ্যে তেহরান হুমকি তৈরি করতে না পারে সে কারণে এই অবস্থান তাদের। যদিও কোন কোন দেশ যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে সেটি স্পষ্ট করা হয়নি ওই প্রতিবেদনে। উপসাগর জুড়ে সবার মধ্যে এখন এই ভাবনা যে ইরান রেড লাইন অতিক্রম করে ফেলেছে। শুরুতে তারা তাদের পক্ষ নিয়েছিল এবং এই যুদ্ধে বিরোধিতা করেছিল, কিন্তু একবার যখন হামলা শুরু করেছে এখন ইরান তাদের শত্রু। তাদের অন্যভাবে দেখার আর কোনো উপায় নেই। এদিকে একই রিপোর্টে পশ্চিমা ও আরব কূটনীতিকদের বরাতে রয়টার্স দাবি করেছে যুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে অংশ নেয়ার জন্য পাল্টা চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলও নিজ দেশে ইরানে হামলার গ্রহণযোগ্যতা পেতেই ট্রাম্পের এই পদক্ষেপ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর নতুন সামরিক উপদেষ্টা নিয়োগ দিয়েছেন মুজতাবা খামেনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। জানায় বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাবেক সিনিয়র কমান্ডার মোহসেন রেজাইকে নিজের সামরিক উপদেষ্টা নিয়োগ দিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা। আইআরজিসির দায়িত্ব ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হন রেজাই। কয়েকবার প্রেসিডেন্ট প্রার্থী হলেও জয়ের মুখ দেখেননি, তবে দায়িত্ব পালন করেছে সরকারের কয়েকটি শীর্ষ পদে। আগ্রাসীদের কাছে কখনো নতি স্বীকার করবে না ইরান। ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না, এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের কথা বলা অর্থহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ ইরান শুরু করেনি। আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করা তেহরানের অধিকার। আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধের দাবি জানান তিনি। বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন উপেক্ষা করলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। হামলাকারীদের বিরুদ্ধে চাপ তৈরি করতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান। চলমান যুদ্ধ ইস্যুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে ফোনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পেজেশকিয়ান। এই মুহূর্তে ইরানের নেতৃত্ব কে দিচ্ছেন তা জানেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। আবারও জানান, শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তবে তা এক সপ্তাহের মধ্যেই নয় বলেও জানান। না চাইলেও ইরানে অভিযান শুরু করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মুজতাবা খামেনি আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন, আবারও বললেন এমন কথা। আমি জানি না তারা আলোচনার জন্য প্রস্তুত কিনা, এমনকি এটাও জানি না তাদের নেতাকে, তাদের শীর্ষ নেতাদের সবাই নিহত হয়েছেন। কার সাথে আলোচনা হবে ধারণা নেই। অনেকেই বলছেন মোস্তাবা খামেনি আহত হয়েছেন, পা হারিয়েছেন, অনেকে বলছেন নিহত হয়েছেন। ইরান যুদ্ধ খুব দীর্ঘ হবে না এবং এই যুদ্ধ শেষে আমরা আরো নিরাপদ একটি পৃথিবী পাবো।
মৃত্যু নিয়ে গুঞ্জন আর এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে আলোচনার মাঝেই সামনে এলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দুটি নতুন ভিডিও। প্রথম ভিডিওতে পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে, খোশ মেজাজে কথা বলতে দেখা যায় সাধারণ মানুষের সাথে। ভিডিওতে ইরানের হামলা থেকে সুরক্ষায় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন নেতানিয়াহু। এরই মধ্যে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাদের দাবি এটিও এআই দিয়েই তৈরি, কারণ নেতানিয়াহুর হাতের আংটি নিয়ে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে ভিডিওটিতে। অপর একটি ভিডিওতে ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। নতুন ভিডিও প্রকাশের পর আরও জোরালো হয়েছে তার মৃত্যুর গুঞ্জন। অন্ধকারের বিরুদ্ধে আলো এবং অশুভের বিরুদ্ধে শুভর জয় হবে। এবছরে এই উৎসবটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সাময়িকভাবে বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা। চলমান ইরানের হামলার জেরে বন্ধ ঘোষণা করা হয়েছিল আমিরাতের বিমান চলাচল। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হয় আকাশসীমা। আমিরাতের ঘোষণার পর রুট পরিবর্তনে বাধ্য হয় অনেক ফ্লাইট। ঘণ্টাখানেক পর আবারও দেশটির আকাশসীমায় চালু হয় বিমান চলাচল। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতের কথা জানায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগানিস্তানের একটি মাদক নিরাময় হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ আফগানরা। সোমবার রাতের ওই হামলায় প্রাণ যায় কমপক্ষে 400 জনের, আহত হয়েছে আরও 250 জন। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রীর সংখ্যা আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা। এদিকে ইসলামাবাদের দাবি, হামলায় কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করেনি পাকিস্তানি বাহিনী। সোমবার রাতে তারাবির নামাজের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল। মুহূর্তে আগুন ধরে যায় স্থাপনাটির বিভিন্ন অংশ, ছড়িয়ে পড়ে দ্রুতই। পাকিস্তানি বাহিনীর হামলায় ধসে পড়ে 2000 শয্যার হাসপাতালটির বড় একটি অংশ। হতাহতের মধ্যে রোগীদের পাশাপাশি অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আফগানিস্তানের অন্যতম প্রধান মাদক নিরাময় কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো এই হাসপাতালটিকে। মাদকাসক্তদের পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবাও দেওয়া হতো। চিকিৎসা কেন্দ্রে এমন হামলায় স্বভাবতই ক্ষুব্ধ সাধারণ আফগানরা। পাকিস্তানের তরফ থেকে এমন হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে তালেবান সরকার। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী। এখানে 1200-র বেশি মানুষ চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি 400 জনকে রিলিজ দেওয়া হয়, বাকিরা সবাই হতাহত হয়েছেন। আমরা নামাজ পড়ছিলাম, হঠাৎ দুটো বোমা এসে পড়ে। তবে আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। সম্প্রতি প্রতিবেশী দুই মুসলিম দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি ও বাম দল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাপে রাখতে নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনেই তার বিপরীতে প্রার্থী করা হয়েছে বিজেপির শুভেন্দু অধিকারীকে। তবে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি ক্ষমতাসীন তৃণমূল। ধারণা করা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই ঘোষণা আসতে পারে। 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে 23 ও 29 এপ্রিল। আসন্ন নির্বাচন ঘিরে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। নির্বাচনের তারিখ ঘোষণার 24 ঘন্টার মধ্যেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল লড়াইয়ের প্রস্তুতি। প্রথম ঝটকাতেই বড় চমক দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এরই মধ্যে 144 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। নন্দগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এর আগের নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছেই পরাজিত হয়েছিল মমতা। তাই এবার মমতা নিজ আসনেই তাকে হারানোর জন্য চেষ্টা করবে বিজেপি। ফলে দ্বৈতরথের সম্ভাবনায় উত্তাল রাজনীতির ময়দান। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা বেনিফিট আপনি অন্য অদর স্টেটের যেরকম বেনিফিট পাওয়া যায়, বিজেপি সরকার আসলে ওরকম বেনিফিট আপনি নিশ্চয়ই পাবেন।
অন্যদিকে পিছিয়ে নেই বামফ্রন্টও। 192 আসনের প্রার্থী ঘোষণা করে তারা ইঙ্গিত দিয়েছে এবারের লড়াই হবে ত্রিমুখী। দলটির চেয়ারম্যান বিমান বসু যে নামগুলো ঘোষণা করেছেন সেখানে বিভিন্ন বয়সীদের মনোনয়ন থাকলেও বাদ পড়ছে কিছু চেনা মুখ। বামদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আইএসএফ-এর, তবে তাদের প্রার্থী কারা তা স্পষ্ট করেনি বিমান। অনেকদিন বাদে লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা সেই জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করার সবাই মিলে আমরা সুযোগ পেয়েছি। এটা আমরা পার্টির কাছে কৃতজ্ঞ যে গোটা বরানগরের পার্টি কর্মীদের এই সুযোগ করে দিয়েছে। এর আগে 2018 সালে দখল করে বিধায়ক হয়েছিল সুনীল সিং, সে একই কেস। তারপরে সে আবার তৃণমূল হয়ে গেল। তাহলে নোয়াপাড়াতে একটা সুস্থির রাজনৈতিক পরিবেশ অত্যন্ত দরকার। এত কিছুর পরও এখনো চুপ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের জল্পনা তাদের তালিকায় নির্ধারণ করবে আসল লড়াই কেমন হবে। তৃণমূল সূত্রের খবর 294 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবে তারা। আসন্ন বিধানসভা নির্বাচনে 2 দফায় ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় 152টি আসনে 23 এপ্রিল, দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট হবে 142 আসনে। ভোট গণনা আগামী 4 মে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।